বিয়ের পর নতুন বউকে বরণ করতে আসে বাড়ির লোকেরা। তবে গৃহপ্রবেশের সময় থেকেই ঘটতে থাকে একের পর এক অশুভ ঘটনা। এই বাড়িতে আসার পরপরই নতুন বউয়ের আচরণে আসে আমূল পরিবর্তন। এটা কি মানসিক রোগ, নাকি তার উপর ভর করেছে কোনো অতৃপ্ত আত্মা? কি রহস্য লুকিয়ে আছে এই বাড়ির ভেতর, সেটাই জানবো আজকের গল্প আমি নন্দিনীতে। তাহলে চলুন এই সিরিজের কিছু দৃশ্য দেখে নিয়ে মূল গল্প শুরু করা যাক। গল্পের শুরুতে দেখা যায় একটা বিয়ে বাড়ি, যেখানে আজ বেশ ধুমধামের সাথে বিয়ে হচ্ছে। বিয়েটা হচ্ছে এই বাড়ির ছেলে জয়ের। সে তার স্ত্রী অরুণিমাকে নিয়ে আসছে। তো বাড়ির সবাই নতুন বউয়ের আসার জন্য আর তাকে স্বাগত করার জন্য বরণ ডালা সাজায়। আলতা পায়ে ভেতরে আসার জন্য আলতার থালাও সাজায়। বেশ আনন্দ উৎসবের দিন ছিল আজ। তো কিছুক্ষণের মধ্যেই দেখা যায় জয় তার স্ত্রীকে নিয়ে বাড়ির দরজায় এসে দাঁড়ায়। পুরো বাড়িতে তো হই হুল্লোড় পড়ে যায়। তো প্রথমেই জয়ের মা তাদেরকে বরণ করতে আসে, কিন্তু অরুণিমা হঠাৎ করেই বরণ ডালার প্রদীপের দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে, যার জন্য সাথে সাথেই প্রদীপটা নিজে থেকে নিভে যায়। আর এই কাণ্ড দেখে সবাই তো ভয় পেয়ে যায় যে এটা কি হলো, এসব তো অশুভ লক্ষণ। কিন্তু তবুও এসবে খুব একটা পাত্তা না দিয়ে তারা আবারও আগুন জ্বালানোর চেষ্টা করে। কিন্তু যতবারই প্রদীপের শিখায় আগুন জ্বালানো হচ্ছিল, ততবারই অরুণিমা প্রদীপের দিকে তাকাচ্ছিল, আর সাথে সাথেই সেটা নিভে যাচ্ছিল। আর এটা দেখে তো জয়ের মা বেশ ঘাবড়েই যায়। তারপরও কোনো উপায় না পেয়ে তারা আগুন ছাড়াই অরুণিমাকে বরণ করে নেয়। এরপর আলতা পায়ে ঘরে আসে অরুণিমা। তো ঘরে আসার পর আরো কিছু রীতিনীতি মানতে হয়। তাই জয়ের মা বলে, বৌমা তুমি এই দুধের দিকে তাকিয়ে দেখবে, আর আমি যখন জিজ্ঞেস করব যে কি দেখছো, তখন তুমি উত্তরে বলবে সংসারের সুখ শান্তি। তো এইসব নাকি বলতে হয়, এটাই নিয়ম। তো দেখা যায় শাশুড়ির কথা মতো অরুণিমা আবারও দুধের দিকে তাকায়, তবে সেই একই রকম অদ্ভুত দৃষ্টিতে, যার ফলে দুধ পুড়ে সেখানেই ছাই হয়ে যায়। আর এটা দেখে তারা স্বাভাবিকভাবে সবাই ভয় পায়, কারণ এগুলো তো কোনো ভালো ইঙ্গিত নয়। প্রথমেই প্রদীপ নিভে গেল, এরপর দুধ উতল ওঠার আগেই পুড়ে ছাই হয়ে গেল। এই সব কারণে তারা বেশ ভীত হয়ে যায়। তো তারপর আরো কিছু রিচুয়াল করতে দেওয়া হয়, সেগুলো একেবারে উল্টোপাল্টা করে দেয় অরুণিমা। যেমন তাকে জ্যান্ত মাছ ধরতে বলা হয়, কিন্তু সেটা ধরার সাথে সাথে সেই মাছটাও মরে যায়, আর এর পরপরই সেও বেহুশ হয়ে যায়। তাই তাকে দ্রুত জয় ঘরে নিয়ে আসে। সবাই তো খুব ঘাবড়ে যায় যে নতুন বউয়ের হঠাৎ করে কি হয়ে গেল, আর এইসব এতক্ষণ ধরে বাড়ির মধ্যে কি হচ্ছিল, এমনটা তো তারা আগে কখনো দেখেনি। যাই হোক, তো এরপর জয়কে তার বাবা বলে, বৌমা যে অসুস্থ হয়েছে সেটা আবার তার বাবার বাড়ি জানানোর দরকার নেই, তাহলে তারা আবার খামোখাই টেনশনে পড়ে যাবে। আর আমি তোর মাকেও বলে দিব যেন কিচ্ছু না বলে, আমাদেরকেই এখন সবটা সামলাতে হবে। জয় তখন বলে, ঠিক আছে বাবা, আমরা নিজেরাই সামলে নেব। তো কিছুক্ষণ পরই সেখানে আসে জয়ের চাচাতো বোন শাওন। আর শাওন আসার পর সেখানে আসে জয়ের বন্ধু পুলু। পুলু এসেই আগে বিয়ের জন্য শুভেচ্ছা জানায়, পরে বলে, আমি খুব খুশি হয়েছি তুই বিয়ে করেছিস, কিন্তু আমি সত্যিই ভেবেছিলাম তুই অন্য কারো সাথে সংসার করবি। তো এই কথার মাধ্যমে বোঝা যায় জয়ের আগে হয়তো কোনো সম্পর্ক ছিল কারো সাথে। তো সেই ব্যাপারে আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে আমরা অরুণিমাকে দেখি, সে তার মায়ের সাথেই কথা বলছিল। অরুণিমাকে এখন দেখতে একেবারেই স্বাভাবিক লাগছে। তো কিছুক্ষণ পরই এই বাড়ির একজন আসে, যে এখন একটু মানসিকভাবে অসুস্থ। তার নাম হচ্ছে তারু। তো তারু হঠাৎ করেই অরুণিমাকে বলে, কে তুমি, আর সে কোথায়, তাকে কি তুমি দেখেছো? অরুণিমা তখন জিজ্ঞেস করে, কাকে দেখবো, কার কথা বলছেন? তারু বলে, সে বলেছিল আসবে, তারই তো আসার কথা, কই আসেনি। তখনই শাওন সেখানে আসে।
আর অরুকে সেখান থেকে নিয়ে যায়। অরু তার কাছে তারুর ব্যাপারে জিজ্ঞেস করলে শাওন জানায় উনি হচ্ছেন আমাদের তারু জেঠু। তিনি কিছু বছর ধরেই মানসিকভাবে অসুস্থ, তাই উনাকে ঘরের মাঝেই বন্দি রাখা হয়। বিয়ের বাড়ি বুঝতেই তো পারছো, তাই হয়তো কেউ দরজা খুলে দিয়েছে ওনার কথায় কিন্তু তুমি কিছু মনে করবে না। এদিকে পুলুকে তারু দেখেই চিনে যায় আর বলে আচ্ছা ও কোথায় গেল বলতে পারো? পুলু তখন চুপ করে থাকে, তাকে কিছুই বলে না। এদিকে জয়ের মা আর তার চাচিরা খুব চিন্তায় ছিল, কারণ নতুন বউ আসতেই হঠাৎ করে সব অলক্ষণে ঘটনা ঘটছে। তাই এই নিয়ে স্বাভাবিকভাবেই তারা চিন্তিত হয়ে পড়ে। জয়ের মা বলে ভালোবাসার বিয়ে ছিল, তাই আমরা এত কিছু খোঁজ খবর নেইনি। তবে এইসব শেষ হলে আমি জয় আর বৌমাকে নিয়ে একটু মন্দিরে যাব, বাবার সাথে দেখা করে আসব। যদি তিনি কিছু করতে পারেন। তো তারা কথা বলছিল, তখনই সেখানে তাদের বাড়ির কাজের মেয়ে আসে আর একটা অবাক করা বিষয় দেখায়। সেখানে দেখা যায় আলতা পায়ের ছাপে অরুণিমার সাথে আরো একটা পায়ের ছাপ আছে। এটা দেখে তো তারা একদমই শকড যে এটা কি হলো, এটা আবার কার পা? এদিকে শাওন অরুণিমাকে বলে বৌদি তোমার শরীর ঠিক আছে তো? অরুণিমা বলে হ্যাঁ আমার শরীর তো ঠিকই আছে, আমার আবার কি হবে? শাওন তখন বলে না আসলে সকালবেলা তুমি যেভাবে বেহুশ হয়ে গিয়েছিলে তাই জিজ্ঞেস করলাম। অরুণিমা তো এটা শুনে অবাকই হয়ে যায়, যেন সে জানেই না যে তার সাথে কি কি হয়েছে। সে তখন বলে আমি বেহুশ হয়েছিলাম? কখন হলাম? আমার তো কিছুই মনে পড়ছে না। শাওন তখন বলে ও তাহলে বাদ দাও, কিছু না, ওসব নিয়ে ভাবতে হবে না। তো এরপর এখানে কিছুক্ষণ কথা বলার পর শাওন যখন জিজ্ঞেস করে যে দাদা বলেছে তুমি নাকি আর টিভি সিরিয়াল করছো না, এটা কি সত্যি? তখনই অরুণিমা এই কথার উত্তরে আর কিছুই বলে না, আর এই কথাটা অ্যাভয়েড করার জন্য বলে এখন ঘুমাতে হবে, আসো দ্রুত শুয়ে পড়ি। আসলে আজ যেহেতু কাল রাত্রি, তাই অরুণিমা এবং জয়কে আলাদা থাকতে হতো, কেউ কারো মুখ পর্যন্ত দেখতে পারবে না। তাই সে আজ শাওনের সাথে ঘুমিয়েছে। যাই হোক, তো ঘুমানোর পর ঘড়ির কাঁটায় যখন রাত ঠিক 12টা বাজে, তখনই বিছানা থেকে উঠে চলে যায় অরুণিমা। এর পরবর্তীতে শাওনেরও ঘুম ভেঙে যায়, কিন্তু পাশে অরুণিমাকে না দেখায় সে বাইরে চলে আসে তাকে খুঁজতে। সে তো অস্থির হয়ে পড়ে যে অরুণিমা গেল কোথায়। তখনই সে খুঁজতে খুঁজতে সুইমিং পুলের পাশে আসে আর সেখানেই দেখে একটা চেয়ারে অরুণিমা বসে আছে, এই রাতের অন্ধকারে একদম একা। জিনিসটা খুবই অদ্ভুত লাগে শাওনের কাছে। তারপরও সে ধীরে ধীরে অরুণিমার কাছে যায় আর তাকে ডাকার পর যখনই সে শাওনের দিকে তাকায়, তখন তো শাওন ভয়ে চিৎকার করে ওঠে, কারণ তার দৃষ্টি ছিল খুবই ভয়ঙ্কর। আর এবার অরুণিমাকে দেখে নিশ্চিত হওয়া যায় যে তার ভেতরে কারো আত্মা আছে। আর সেই আত্মা যখন অরুণিমার ভেতরে চলে আসে, তখন অরুণিমা নিজেকে ভুলে যায়। যাই হোক, তো শাওনের চিৎকার শুনে বাড়ির সবাই সেখানে চলে আসে আর এইভাবে অরুণিমাকে দেখে তারাও ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পরই আবার বেহুশ হয়ে যায় সে। তখন তারা আবারও ভাবে হয়তো কোনো একটা অসুখ হয়েছে অরুণিমার, তাই তারা এত কিছু ভাবে না যে তার উপর আত্মাও ভর করতে পারে। তাই স্বাভাবিক ডাক্তার দেখানোর সিদ্ধান্ত নেয়। এরপর যেই রাতে অরুণিমা আর জয়ের ফুলসজ্জা ছিল, সেই রাতেই ঠিক 12টা বাজার সাথে সাথে অরুণিমা জয়কে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বাইরে এসে ছাদে উঠে পড়ে। জয় তো এবার খুবই ভয় পেয়ে যায় আর বলতে থাকে কে তুমি? তখনই অরুর ভেতরে থাকা আত্মা বলে আমি নন্দিনী, তোর নন্দু। কি চিনতে পারিসনি আমায়? জয় তো এই নাম শোনা মাত্রই হতভম্ব হয়ে যায়। সে কিছু বলার ভাষাই হারিয়ে ফেলে। সে বুঝতে পারে না এখন কি করবে। যাই হোক, দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় জয়ের বাড়িতে অরুণিমার মা বাবা এসেছে, কারণ তাদেরকে জানানো হয়েছিল অরুণিমা অসুস্থ। তখন অরুণিমার বাবা মা বলে আমাদের মেয়ে তো একদম সুস্থ ছিল, তার তো আগেও এ ধরনের কোনো সমস্যা ছিল না। আর তাছাড়া জয় তো তাকে 2 বছর ধরে চেনে, অনেক ভালো করে জানে তারা একে অপরকে। যদি সে এরকম কোনো সমস্যাতে ভুগত তাহলে জয় তো অবশ্যই বুঝতে পারত। যাই হোক, এরপরই ডাক্তার আসে আর সে জানায় অরুণিমা একদম ঠিক আছে, তার কোনো ধরনের সমস্যা নেই, কিন্তু হতে পারে বিয়ের জন্য সে একটু ক্লান্ত। তো তারপর বাইরে আসার পর ডাক্তার জয়কে বলে আমি বুঝতে পারছি যে বিষয়টা এতটাও সহজ না, কারণ তুমি বলেছ গতরাতে অরুণিমা নিজেকে নন্দিনী বলেছে,
তাই তুমি আগে খোঁজ নাও এই নন্দিনীটাকে। হতে পারে তার মাল্টিপল আইডেন্টিটি ডিসঅর্ডার আছে, আর সে কোনোভাবে নন্দিনীর ব্যাপারে জানতে পেরেছে, তাই তার মধ্যে নন্দিনীর ক্যারেক্টারটা গ্রো করছে। যাই হোক, একটু খোঁজ নিবে। এই বলে ডাক্তার চলে যায়। তখনই পুলু আসে আর বলতে থাকে, ডাক্তারের কথা মতো এটা হয়তো অরুণিমার রোগ। নিজেকে অন্য কেউ দাবি করার যে বিষয়টি, এটা কোনো রোগ না, বরং সত্যি। আসলে এখনো নন্দিনী এখান থেকে যায়নি, যেতে পারেনি। তোদের সম্পর্কটাও সে মেনে নিতে পারছে না। এই সব কিছু শুনে জয় বলে, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? কি সব বলছিস তুই? আমার মাথা গরম করিস না তো, যা তো এখান থেকে। পুলু বলে, আচ্ছা ঠিক আছে, শোন, তবে আমি তোকে না জানিয়ে একটা কাজ করেছি, জিয়ান মিত্রকে ডেকেছি। এটা শুনেই জয় বলে, এই জিয়ানটা আবার কে? পুলু বলে, প্যারাসাইকোলজিস্ট। সে যদি কোনো হেল্প করতে পারে এই জন্য আর কি। অন্যদিকে আমরা তারুকে দেখি। তাকে যখন খাবার খাওয়ানো হচ্ছিল তখনই একটা মেয়েকে দেখা যায়। ওই মেয়ে তারুকে বলে, এটা বিয়ে বাড়ির খাবার, খেয়ে দেখো, অনেক মজা। তারু বলে, কার বিয়ে? নন্দুর। নন্দু এসেছে নাকি? কোথায় সে? মেয়েটা তখন জিজ্ঞেস করে, কে নন্দু? নতুন বউয়ের নাম তো অরুণিমা। তখনই সেখানে অরুণিমা আসে আর বলে, কি হয়েছে? তারু বলে, তুমি কি নন্দু? তুমি যদি নন্দু না হও তাহলে আমি খাবো না। এরপর হঠাৎ করেই আবারও অরুণিমার ভেতরে নন্দিনীর আত্মা চলে আসে। পরে সে তার মতোই আচরণ করে আর বলে, খেয়ে নাও ম্যাজিক ম্যান। তারু বলে, নন্দিনী? এরপরই সেখান থেকে চলে যায় অরুণিমা। এই নন্দিনীর সাথে নিশ্চয়ই তারুর কোনো সম্পর্ক ছিল, আর নন্দিনী নিশ্চয়ই তাকে ম্যাজিক ম্যান বলেই ডাকতো, তাই তারু খুশি হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা এই বাড়িরই আরেকজনকে দেখি, যে খুব বেশি ভয়ের মাঝে ছিল গত রাতের বিষয়টা ভেবে। এদিকে অরুণিমা আসে পুজোর কাজে হেল্প করতে, কিন্তু তাকে বাড়ির সবাই খুব ভয় পায়, তাই তাকে কোনোভাবেই কাজ করতে দিতে চাইছিল না। তবে অরুণিমা বেশি জোরাজোরি করাতে তারা অরুণিমার হাতে একটা চাকু দিয়ে দেয়, শুধুমাত্র ফলমূল কাটার জন্য। তবে এই সব কাটার মাঝেই অরুণিমার ভেতর নন্দিনীর আত্মা চলে আসে, আর সে আবারও অদ্ভুত সব আচরণ করা শুরু করে দেয়। অন্যদিকে দেখা যায় জিয়ান এসেছে। সে এসেই জয়কে জিজ্ঞেস করে, তোমাদের তো বিয়ের আগে থেকেই পরিচয়, তাই না? জয় বলে, হ্যাঁ। জিয়ান তখন বলে, তাহলে একটা কথা বলো তো, তখনও কি অরুণিমার ভেতরে এরকম অস্বাভাবিক আচরণ খেয়াল করেছো? জয় বলে, তখন তো আমার ঠিক মনে পড়ছে না এই সব কিছু দেখেছি বলে। ওই সময় সেখানে আসে অরুণিমা আর তার হাতের পেছনে লুকিয়ে আনে ওই চাকুটা। সবার সামনে এসেই অরুণিমা তার গলায় চাকু ধরে আর বলতে থাকে, খবরদার, কেউ আমার সামনে আসবে না। আমি যা পাইনি আমি তা কাউকে পেতেও দিব না। এই সব কিছু দেখে জয়ের তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। তখনই পুলু গিয়ে জিয়ানকে বলে, প্লিজ কিছু একটা করো। জিয়ান তখন এসে অরুণিমাকে বলে, কে তুই? কি চাস এখানে? সেই সময় অরুণিমার ভেতরের নন্দিনী বলে ওঠে, আমি মরবো, আমি আবারও মরবো। এটা শুনে জিয়ান তাকে ধমক দেয় আর বলে, দে আমাকে চাকু দে, এক্ষুনি দে বলছি। নন্দিনী বলে, না, দিব না। কি করবি তুই? তো এরপর আবারও অরুণিমা বেহুশ হয়ে যায় আর নন্দিনীর আত্মা এখান থেকে চলে যায়। এই সব কিছু দেখে জয়ের মা তো খুবই ভেঙে পড়ে। সে খুব কান্নাকাটি করতে শুরু করে দেয় আর বলতে থাকে, আজ নিজের গলায় চাকু ধরেছে, যদি কাল আমার ছেলের গলায় ধরে তখন কি হবে? না না, এই মেয়ের সাথে কেউ সংসার করতে পারবে না। আমি আমার ছেলেকে বলবো অন্য ঘরে থাকতে, আর ওই মেয়েকে আমি কালই তার বাপের বাড়ি পাঠিয়ে দিব। এখানে রাখা একেবারেই সুবিধার মনে হচ্ছে না। তার মা বাবা যত যাই বলুক না কেন, আসলে বিয়ের আগেই এই মেয়ের মাথায় সমস্যা ছিল, তবে তারা হয়তো এই ব্যাপারটা লুকিয়ে যাচ্ছে। তখনই সেখানে জয়ের বাবা আসে আর বলে, কি বলছো কি? এইভাবে যদি একদিন পরই আমাদের বাড়ির বউকে এখান থেকে পাঠানো হয় তাহলে মানুষ কি বলবে? সম্মানের কিছু থাকবে কি? একবারও কি ভেবে দেখেছো? তাই আমাদেরকে আগে এসব নিয়ে একটু ভাবতে দাও। আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব, তারপর দেখা যাবে কি করব আর না করব। এর আগ পর্যন্ত হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে বসে থেকো না। পরের দিন জয় পুলু আর জিয়ানদেরকে বলে, আমার না মাথা কাজ করছে না। পুলু বলে, কাল রাতে কি সে ঘুমিয়েছে? জয় জানায়, হ্যাঁ, সে তো ঘুমিয়েছিল, কিন্তু আমার আর ঘুম হয়নি। এইসব শুনে পুলু বলে, আমি বুঝতে পারছি তোর মনের অবস্থাটা কি,
জিয়ান তখন বলে, দেখো কেসটা কিন্তু সহজ হবে না, আমার একটু সময় লাগবে। তো তখনই সেখানে জিয়ানকে বলা হয়, আচ্ছা এটা কি কোনো রোগ হতে পারে যে নিজের মাঝে অন্য কাউকে অনুভব করা? জিয়ান বলে, না, আমার মতে এটা অন্য কারণ, আর সেটা হচ্ছে অরুণিমার ভেতরে নিশ্চয়ই এক অতৃপ্ত আত্মা আছে, আর সেই এই সব কিছু করছে। এই কথা শুনেই তো সবাই অবাক হয়ে যায়। জিয়ান তখন বলে, হ্যাঁ, আর আমাদেরকে তার ভেতরেরই আত্মাটাকে বের করতে হবে, আর সে কি চায় সেটাও জানতে হবে। তো এই কথা শুনে জিয়ানকে তারা বলে, কি সব বলছো? আত্মা আবার কি? এইসব বাস্তবেও হয় নাকি? জিয়ান বলে, দেখো এই পৃথিবীতে এমন অনেক কিছুই আছে যার কোনো ব্যাখ্যা হয় না, তবে অরুণিমাকে যদি সুস্থ করতে হয় তাহলে আমাকে আগে নন্দিনীর সম্পর্কে জানতে হবে। আর দেখো জয়, আমার বিশ্বাস তুমি নন্দিনীর সম্পর্কে খুব ভালো করেই জানো, তাই দয়া করে আমাকে তুমি সবটা খুলে বলো। নন্দিনীর সম্পর্কে যা যা জানো, নন্দিনী কে, কি করতো, তোমার সাথে কি সম্পর্ক, এই সব কিছু, কোনো কিছুই বাদ দিও না কিন্তু, তাহলে তোমাদেরই ঝামেলায় পড়তে হবে। পুলু তখন বলে, জয় বল না, ও যা জানতে চাইছে সবই বল। তো তারপর অনেক ভাবার পর জয় বলে, তারু জেঠু আমাকে আসলে প্রথমবার কাজের সুযোগ করে দেয়, আর আমাকে আমার কাজের শুরু থেকেই সাহায্য করেছে নন্দু, মানে নন্দিনী। আমি তাকে নন্দু বলেই ডাকতাম। সে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, মানে আমার কাজে সাহায্য করতো আর কি। তবে সে শুধু আমার অ্যাসিস্ট্যান্টই ছিল না, আমার বেস্ট ফ্রেন্ডও ছিল। সে আমার সব কিছু বুঝতো আর প্রত্যেকটা জিনিসের অনেক ভালো মতো খেয়াল রাখতো। একদম পাগল একটা মেয়ে। আমি, তারু জেঠু আর নন্দু মিলেই একসাথে এই কাজ করতাম। এবার বুঝতে পারছেন তো তারু জেঠু কার কথা বলছিল প্রথম থেকে? সেই নন্দুর কথাই বলছিল, কারণ সে নন্দিনীকে খুব ভালো করেই চিনত। যাই হোক, তো জয় বলতে থাকে, নন্দু সারাক্ষণ আমাদেরকে তার দুষ্টুমি আর পাগলামিতে মাতিয়ে রাখত, কখনো আমাদের মুখ থেকে হাসি সরতে দিত না। আমি তো শুটিং ফ্লোরে তার ডিরেক্টর ছিলাম, কিন্তু বাকিটা সময় আমার ডিরেক্টর ছিল সে। এরপরই আমরা ফ্ল্যাশব্যাকে যাই, সেখানেই নন্দিনীর জীবন কাহিনী সম্পর্কে দেখি, যেখানে দেখা যায় খুবই হাসি খুশি একটা মেয়ে ছিল নন্দিনী, যে খুবই চঞ্চল স্বভাবের, তবে খুব মিষ্টি চেহারার। তো জয় এসে কিছুক্ষণ নন্দিনীর সাথে মজা করে। তাদের আচরণে স্পষ্ট যে তারা একে অপরকে খুব ভালোবাসে। এরপর জয়কে একজন কল করে আর বলে একটা অ্যাডের কথা। তারা একটা বিখ্যাত কোম্পানির অ্যাডের জন্য সুযোগ পেয়েছে, আর এটা জানতে পেরেই তো জয় খুবই খুশি হয়ে যায়। আর প্রডিউসার জয়কে বলেছে এই অ্যাডের জন্য যেন নতুন কোনো মুখ খোঁজা হয়, মানে নতুন কোনো মডেলকে দিয়ে যেন অ্যাড করানো হয়। জয়ও বলেছে সে অবশ্যই নতুন মডেল দিয়েই কাজ করবে। তাই জয় এই ব্যাপারে নন্দিনীকে বলে, আর নন্দিনী বলে, আরে এটা তো খুব ভালো খবর, চল আমরা তাহলে এটা সেলিব্রেট করি। এরপর তারা এখানে অনেক নাচানাচি করে। পরে জয় হঠাৎ করেই নন্দিনীকে বলে, আমি তোকে ছাড়া আর কারো কথা ভাবতেই পারছি না, তুই একেবারে পারফেক্ট ম্যাচ। এটা শুনে নন্দিনী বলে, কি সত্যি? আমিও না তোর মুখ থেকে এই কথাটা শোনার জন্য এতগুলো দিন অপেক্ষা করেছিলাম। তো এরপরই সেখানে পুলু আর তারু আসে। তখন জয় আবারও নন্দিনীকে বলে, বল তুই রাজি তো? নন্দিনী তখন ভেবেছে হয়তো সে তাকে প্রপোজ করেছে, তাই সে উত্তরে বলে, কি করছিস সবার সামনে? জয় বলে, আরে কি করলাম, বলেছি তুই একটা করবি কিনা, কারণ প্রডিউসার বলেছে একটা নতুন মুখ দরকার, তাই আমি তোর কথাই ভেবেছি, তোকে দেখেই আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। নন্দিনী বেচারির তো এখানে মনটাই ভেঙে যায়, এটা বুঝতে পেরে যে জয় তাকে ভালোবাসে, তবে সেটা শুধুমাত্র একজন বন্ধু হিসেবে, তার বাইরে কিছুই নয়। আর এই একতরফা ভালোবাসার কষ্টে নন্দিনীর ভেতরটা শেষ হয়ে যাচ্ছিল। তো দৃশ্য আসে বর্তমানে, আর জিয়ান বলে, তারপর কি হলো? জয় বলে, এরপর আমি আর নন্দিনীর মতো বন্ধু পাইনি, আর হয়তো কখনো পাবও না। তাকে আমার বন্ধু হিসেবে খুব প্রয়োজন ছিল, যেটা নন্দিনী বুঝতেই পারেনি। আসলে সে বুঝলো না এই জগতে সবার জন্য সব জায়গা থাকে না, আর তাই যার জন্য যে জায়গা থাকে সেটা খুব দামি হয়। এটা শুনে পুলু বলে, আমি জিয়ানের সাথে একমত যে নন্দিনীর আত্মা
এখনো তোকে ছেড়ে যেতে পারেনি, কারণ সে তোকে ছাড়তে চাইছেই না, সেই সাথে তোর আর অরুণিমার সম্পর্কটাও মানতে পারছে না। তো এরপর রাতের বেলা শাওন আসে জিয়ানের সাথে কথা বলার জন্য। জিয়ান তখন বলে, আমি যে করেই হোক অরুণিমাকে সুস্থ করে তুলব, আর তার জন্য আমাকে জানতেই হবে এই আত্মা কেন বারবার ফিরে যেতে চেয়েও আবারও ফিরে আসছে। এসব শুনে শাওন বলে, দাদা ভাই বৌদিকে খুব ভালোবাসে, তাই আমিও তাদের কষ্টটা আর চোখে দেখতে পারছি না। তুমি দয়া করে তাড়াতাড়ি কিছু করো জিয়ান। জিয়ান তখন বলে, সত্যি এই ভালোবাসা জিনিসটা কত অদ্ভুত, তাই না? শাওন বলে, হ্যাঁ, কখন কার প্রতি ভালোবাসা হয়ে যায় সেটা বলাই যায় না। এদিকে আবারও অরুণিমার ভেতরে সেই নন্দিনীর আত্মা এসে পড়ে, আর আজ সে খুব অদ্ভুতভাবে সিঁদুর পড়েছে। তো তাকে যখন কাজের মেয়ে দুধ দিতে আসে তখন অরুণিমা তাকে বলে, কিরে, আমাকে নতুন বউ লাগছে না? আমাকে কি জয়ের বউ লাগে না? তার এসব অদ্ভুত কাণ্ড দেখে কাজের মেয়ে চিৎকার করে ওঠে, আর তার চিৎকার শুনে সেখানে বাড়ির সবাই এসে পড়ে। আর জয় এসে চিৎকার করে বলে, অরুণিমা। তো তারপরই নন্দিনী চলে যায়, আর আবারও স্বাভাবিক হয় অরুণিমা। তখন জয় বলে, অরুণিমা, তুমি এইভাবে কেন সেজেছ? এইভাবে সিঁদুর কেন পরেছ? অরুণিমা বলে, কি? কিন্তু আমি কখন কিভাবে এসব করলাম? আমার তো কিছুই মনে পড়ছে না জয়, আমি বুঝতে পারছি না এইসব কি করেছি আমি। আমাকে একটু সময় দাও, আমি মুখ ধুয়ে আসছি। জয় তখন বলে, তোমার কিছু হয়ে গেলে আমি সহ্য করতে পারবো না অরু। এটা শুনে সে বলে, কি হবে আমার? কিচ্ছু হবে না, দেখো আমি একদম ঠিক আছি। তো এরপর পরের দিন অরুণিমাকে একজন কল করে মুভির ব্যাপারে কথা বলে। এটা শুনেই তো অরুণিমা খুশি হয়ে যায়, আর যখন সে জয়কে এটা বলে তখন জয় বলে, এতদিন পর অভিনয় পারবে, দেখো যদি পারো। তো এই কথায় একটু মন খারাপই হয়ে যায় অরুণিমার। তখন জয় বলে, আর মা বলেছেন আমাদের একজন বাবা আছেন, ওনার কাছে গিয়ে দেখা করতে। এটা শুনেই অরুণিমা জিজ্ঞেস করে, কেন? সেখানে কেন যেতে হবে? জয় বলে, কারণ তোমার হঠাৎ হঠাৎ এই রকম হচ্ছে, সেই জন্য তুমি খুবই অদ্ভুত আচরণ করছো। তো মা যখন বলেছেন তখন যাই, ক্ষতি কি? অরুণিমা বলে, আচ্ছা ঠিক আছে। তো তারপর সে ভাবে কি করে তাকে ডিমোটিভেট করলো জয়। এটাতে সে খুবই কষ্ট পায়। এরপর আমরা আরো একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে নন্দিনী আর জয় বাজারে এসেছে। তখন জয় বলে, আমার একটা ফ্রেশ মুখ চাই, বুঝলি, যাকে দেখে মনে হবে ম্যাজিক আছে তার মধ্যে। এটা শুনে নন্দিনী বলে, তুই তো কতজনকে দেখলি, কিন্তু তোর তো কাউকে পছন্দ হচ্ছিল না। জয় বলে, তারা ভালো, কিন্তু তোর মতো ভালো না। তখন নন্দিনী বলে, আচ্ছা আরো তো অপশন আসবে, তখন দেখে নিস আমার মতো হয় কিনা। আসলে নন্দিনী কিছুতেই কোনো অ্যাড করবে না, এটা তার ডিসিশন ছিল, যার জন্য জয় এক নতুন মডেলকে পাগল প্রায় হয়ে খুঁজে চলেছে। আর ঠিক তখনই সেখানে জয়ের সাথে দেখা হয় অরুণিমার। তাকে দেখেই তো জয়ের খুব পছন্দ হয়ে যায়। তখনই সে নন্দিনী আর অরুণিমার ফেস মিলিয়ে বলে, আমি পেয়ে গিয়েছি তাকে। এরপর জয় চলে আসে অরুণিমার সাথে কথা বলার চেষ্টা করতে। প্রথমেই সে তার নামটা অরুণিমাকে বলে, তারপর জয় আর নন্দিনী মিলে অরুণিমাকে অফার করে তাদের অ্যাডে অভিনয় করার জন্য। কিন্তু অরুণিমার কথা ছিল সে কখনো এসব অভিনয় করেনি, আর অভিনয় কখনো তার দ্বারা হবেও না, তাই সে অভিনেত্রী হতে চায় না। তারপর নন্দিনী আর জয় অনেকভাবে তাকে রিকোয়েস্ট করে, কিন্তু অরুণিমা বারবারই বলছিল সে অভিনয় করতে পারবেই না। জয় শেষে খুব কনফিডেন্স নিয়ে বলে, আর আমি যদি বলি তুমি পারবে? এই কথায় অরুণিমা বেশ রেসপন্স করে। এরপর দৃশ্য চলে আসে বর্তমানে, আর পুলু জয়কে বলে, আচ্ছা জয়, অরুণিমা তোর অ্যাডে কাজ করতে রাজি হওয়ার পর তোরা তো একসাথে অনেকগুলো কাজ করেছিলি, তুই এরপর বিজিও হয়ে গিয়েছিলি অনেক। আমি নন্দিনীর মুখে প্রায় এইসব শুনেছি। আচ্ছা তুই অরুণিমাকে তোর ভালোবাসার কথা প্রথম কখন বললি? জয় বলে, সেটা তো অনেক পরে। আসলে অরুণিমার সাথে আমি অনেকগুলো কাজ করেছি, কারণ সে অভিনয়টাই এত ভালো করত যে আমার তার সাথে কাজ করতে খুব ভালো লাগতো। তাই পরপর সব সময় আমি আমার কাজে অরুণিমাকেই নেওয়া শুরু করি। তবে প্রথম দিকে আমাদের সম্পর্ক ছিল শুধু কাজেরই। তবে ধীরে ধীরে আমি অরুণিমাকে আরো জানতে শুরু করি, তার সাথে মিশতে শুরু করি। তারপর আমি তার প্রতি মুগ্ধ হয়ে যাই। তার মতো মেয়ে আমি খুব কমই দেখেছি। তবে আমরা একে অপরকেই ভালোবাসতাম, কিন্তু অপেক্ষা করছিলাম কে কবে আগে বলবে। তাই আমি আগে তাকে বলে দেই যে আমি তাকে ভালোবাসি। এরপর আবারও দৃশ্য যায় অতীতে, যেখানে অরুণিমা ছিল মেকআপ রুমে।
তখন সেখানে আসে জয় তার সাথে কথা বলার জন্য। জয়ের গলা শুনেই অরুণিমার মুখে হাসি চলে আসে। জয় এসেই বলে, আমার নায়িকা তো আজ দারুণ দারুণ শট দিল। এটা শুনে অরুণিমা বলে, কি বললে? তোমার নায়িকা? আমি তো তোমার মুভির হিরোর নায়িকা। জয় বলে, ওটা তো সিনেমায়, কিন্তু বাস্তবে তুমিই তো আমার নায়িকা। তো এরপর এইভাবেই সে প্রপোজ করে ফেলে অরুণিমাকে, আর সেটাতে অরুণিমাও রাজি হয়ে যায়। তারা দুজনেই বেশ খুশি ছিল। এরপর দৃশ্য আসে বর্তমানে, যেখানে পুলু আসে অরুণিমার সাথে কথা বলতে। তখন অরুণিমা বলে, আচ্ছা পুলু, আমাকে একটা কথা বলবে? পুলু বলে, কি বলো? অরুণিমা জিজ্ঞেস করে, সত্যিই কি কোনো সম্পর্ক ছিল নন্দিনী আর জয়ের? প্লিজ দেখো, চুপ করে থেকো না, আমার জানাটা খুব প্রয়োজন। পুলু বলে, আমরা খুব বেশি ভালো বন্ধু ছিলাম, কিন্তু নন্দিনী জয়ের সবচেয়ে ভালো আর কাছের বন্ধু ছিল। নন্দিনী জয়কে প্রতিটা সময় সবার আগে রাখত। তারা একসাথে কাজ করত, তাই রাগ, অভিমান, অভিযোগ, ঝগড়া, ভালোবাসা সবই চলত। বন্ধুত্ব যে এরকমও হতে পারে তা না দেখলে বিশ্বাস হতো না। তবে আর 5টা সাধারণ মানুষ এটাকে অন্য কিছু ভাবত। তো এরপরই দৃশ্য চলে যায় অতীতে, যেখানে দেখা যায় তারও নন্দিনীকে বলে, আর বেশি দিন না, তোকে আমার বাড়ি একেবারে নিয়ে যাব। তুই পারবি আমাদের বাড়িটাকে বেঁধে রাখতে আর আমাদের জয়কে ভালো রাখতে। এটা শুনে নন্দিনী বলে, আমিও তো এটাই চাই ম্যাজিক ম্যান। এরপর আবারও দৃশ্য আসে বর্তমানে, আর পুলু বলে, আমরা জয় আর নন্দিনীর বন্ধুত্বকে সবসময় ক্যামেরা বন্দি করে রাখতাম, আর সেগুলোকে দিয়ে নন্দিনী তার ঘরটা মন মতো সাজিয়েছিল। তারপর দেখা যায় নন্দিনী জয়ের চোখ বেঁধে আনে তার ঘরে, আর জয় তাদের কিউট কিউট মোমেন্টসের ছবিগুলো দেখে খুব হাসে আর অনেক খুশিও হয়। তারপর জয় বলে, আমাকেও এগুলোর কপি পাঠিয়ে দে তো। নন্দিনী বলে, না, এগুলো তো দেওয়া যাবে না। জয় তখন জিজ্ঞেস করে, কেন কেন? এখানে তো আমারও ছবি আছে, তাহলে কেন দিবি না? আর আমি কি করে রাখবো তাহলে ছবি? নন্দিনী তখন বলে, তুই রাখবি তোর এই মনে। এরপর দৃশ্য আবারও আসে বর্তমানে। তখন অরু বলে, আচ্ছা এরপর কি হলো? পুলু বলে, তারপর তাদের দুজনের এই সুন্দর বন্ধুত্বটাকে রেখে আমি মুম্বাই চলে যাই কাজে। এরপর আমরা শুনেছি জয় একটা অ্যাডের কাজের জন্য নতুন মুখ খুঁজে পেয়েছিল, আর সেটা ছিলে তুমি। বাকি কাহিনী তো এরপর তুমি জানো। এরপর পুলু আর জয়কে দেখা যায়, যেখানে পুলু জয়কে বলে, নন্দিনী কবে জানতে পারলো তোদের সম্পর্কের ব্যাপারে? জয় বলে, আসলে আমি অরুণিমাকে প্রপোজ করার পর আর বেশি দেরি করতে চাইনি। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 1 মাস পরই বিয়ে করে নিব, তাই আমি সবার আগে এই ব্যাপারটা নন্দিনীকেই বলতে যাই। এরপর আমরা দেখি জয় নন্দিনীকে ডেকে আনে, আর নন্দিনী বলে, কি রে, কি হয়েছে, এইভাবে ডাকছিস কেন? জয় বলে, আমি বিয়ে করছি। নন্দিনী তো এটা শুনে শকড। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, কাকে? জয় বলে, অরুণিমাকে। আর শোন, আমি চাই আমার বিয়ের সব কেনাকাটা তুই করবি, কারণ তোর পছন্দই আমার কাছে সব। এটা শুনে নন্দিনী বলে, ও তাই নাকি? সব সময় তো আর আমার পছন্দের মানে হয় না। জয় বলে, না, আমার কাছে আপনার পছন্দের দাম সবসময়ই আছে। আর এই যে এটা আমাদের বিয়ের কার্ড, কেমন হয়েছে বল? নন্দিনী বলে, খুব ভালো। জয় এরপর তাদের বিয়ের রিংও দেখায়। পরে নন্দিনী বলে, আচ্ছা তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। পরে বেচারি তার একতরফা ভালোবাসার কষ্ট কমাতে একা একা অনেক কান্না করে। ওইদিকে জয় অপেক্ষা করার পর এসে দেখে নন্দিনী কান্না করছে। তাকে এভাবে দেখে জয় বলে, কি রে, কি হয়েছে তোর? এভাবে কান্না করছিস কেন? নন্দিনী বলে, কিছু না, আমার চোখে কিছু একটা হয়তো চলে গিয়েছে, কিন্তু এত বছরের বন্ধু কি আর চোখের পানি ধরতে পারবে না? তাই জয়ও বুঝতে পারে এটা তার চোখেরই জল, সে কান্না করছিল। তো এরপর জয় বলে, শোন, আমি চোখের পানিটা খুব ভালোই বুঝতে পারি, তাই মিথ্যা না বলে আগে বল, কান্না কেন করছিস? কি সমস্যা? নন্দিনী তখন ইমোশনাল হয়ে বলে, তুই কেন কাঁদাচ্ছিস আমাকে? জয় বলে, মানে আমি কি করলাম? নন্দিনী এরপর এত বছরের জমিয়ে রাখা সব আবেগ ভালোবাসা নিয়ে বলে, আমি তোকে ছাড়া থাকতে পারবো না জয়, আমি যে তোকে খুব ভালোবাসি, খুব বেশি ভালোবাসি রে। তুই প্লিজ এই বিয়েটা ক্যান্সেল করে দে, প্লিজ জয়। জয় তো এটা শুনে একেবারেই শকড হয়ে যায় আর খুব রেগেও যায়, কারণ সে নন্দিনীকে কখনো বন্ধুর থেকে বেশি চিন্তাই করেনি। তাই হঠাৎ করে নিজের সবচেয়ে কাছের বন্ধুর থেকে এরকম কিছু শুনে সে হজম করতে পারছিল না। তাই এবার জয় খুব রিয়্যাক্ট করে ফেলে আর অনেক চেঁচামেচি করে বলে, কি বলছিস তুই এইসব? নন্দিনী, আমার বিয়ে 17 তারিখ, আর তুই আমাকে এখন এইসব কথা বলছিস?
প্লিজ তুই আমাকে এইসব বলিস না। আমার খুব ভালো বন্ধু তুই, তাই এই জায়গাটা নষ্ট করিস না। আমি চাই না তুই বাকি জীবন আমার জন্য কান্না করে কাটা। তুই আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করিস। কিন্তু নন্দিনী বলে, না দেখ, আমি যদি এবার থেকে অরুণিমার মতো শাড়ি পরে আসি তাহলে কি তুই আমাকে বিয়ে করবি? জয় বলে, তুই প্লিজ এইসব বলা বন্ধ কর, আমার ভালো লাগছে না। তুই যতটা তাড়াতাড়ি বুঝতে পারবি আমাদের মাঝে কিছু হওয়ার নেই, তত তাড়াতাড়ি তোর ভালো হবে। এই কথা বলেই জয় সেদিন চলে গিয়েছিল নন্দিনীর জন্য এক সাগর কষ্ট রেখে। জয় সেদিন হয়তো আর পেছন ফিরে তাকায়নি, কিন্তু বেচারি নন্দিনী তার পথ চেয়ে থাকাটা মরে গিয়েও ছাড়তে পারেনি। তো এরপর দৃশ্যটা আসে বর্তমানে, যেখানে জয় পুলুকে বলে, সেদিন এরপর আর নন্দিনীর সাথে আমার কথা হলো না। আমি কল দিয়েছিলাম কিন্তু সে কল রিসিভ করেনি। তো তারপর একদিন খবর আসলো নন্দিনী আত্মহনন করেছে, শরীরে আগুন দিয়েছে। আমার বিশ্বাস হচ্ছিল না আমার সেই পাগলি বন্ধুটা সত্যি এরকম একটা পাগলামি করে ফেলবে। আমি গিয়েছিলাম খবরটা পেয়ে, কিন্তু ততক্ষণে সব কিছু শেষ। এরপর আমরা দেখি নন্দিনী যেদিন মারা যায় সেদিন একদিকে নন্দিনী তার সমস্ত মান অভিমান কষ্টকে বুকে চাপা দিয়ে গায়ে আগুন দিয়েছিল, আর অন্যদিকে জয় সেই আগুনকেই সাক্ষী রেখে অরুণিমাকে বিয়ে করেছিল। তো এইভাবে এখানেই শেষ হয় এক বন্ধু আর এক ভালোবাসার কাহিনী। এদিকে দেখা যায় অরুণিমা যখন ব্যাগ গোছানোর কাজ করছিল তখন সে দেখে এখানে একটা পোড়া শাড়ি আর কিছু আধা পুড়ে যাওয়া ছবি আছে, যেটা নন্দিনী আর জয়ের হতে পারে। এগুলো জয়ই সেদিন রেখেছিল তার স্মৃতি হিসেবে। তখনই সেখানে দরজা লেগে যায় আর এক দমকা হাওয়ায় ভেতরে আসে নন্দিনী। এই প্রথমবার নন্দিনী অরুণিমার সামনে আসে। এখন এখানে তাদের আসলে কি কথাবার্তা হয়েছে সেগুলো তো আমরা গল্পের শেষেই জানতে পারবো। এরপর আমরা দেখি কিছু ইমোশনাল দৃশ্য, যেখানে জয় নন্দিনীকে খুব মিস করছিল আর নন্দিনী দূর থেকে জয় আর অরুণিমার ভালোবাসা দেখছিল। এরপর আমরা দেখি জয়রা এসেছে সেই বাবার কাছে ভূতের সম্পর্কে জানতে। বাবা বলে, এই আত্মার থেকে আমি বৌমাকে ঠিক মুক্ত করে দিব, তুই চিন্তা করিস না। তো তারপর কিছু মন্ত্র পড়ে একটা পানির জার সে দিয়ে দেয় জয়কে আর বলে, এই পানি যেন অরুণিমা সেই ঘরে ছিটিয়ে দেয় যেই ঘরের মধ্যে নন্দিনী মারা গিয়েছিল। যদি এই কাজটা সে করতে পারে তাহলে অরুণিমা নন্দিনীর থেকে মুক্ত হয়ে যাবে। এদিকে তারু শাওনকে বলে, সে কি তবে আর আসবে না? একেবারে চলে গিয়েছে, কিন্তু সে তো এসেছিল, আবার কেন চলে যাচ্ছে? শাওন তখন আর কিছুই বলতে পারে না। আসলে তারু জেঠু এখনো নন্দিনীকে মিস করে, তাই সে বারবার তার কথাই বলে যায়। অন্যদিকে জয় আর অরুণিমা বাড়ি ফেরে। তখন জয় সবাইকে বলে অরুণিমার আর কোনো বিপদ নেই, তাকে কেউ কিচ্ছু করতে পারবে না। বাবা বলেছেন সব সমস্যার থেকে এবার মুক্তি মিলবেই। এই কথায় বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। জয়ের মা বলে, তাহলে আমি আমার বৌমাকে আবারও নতুন করে বরণ করব, কারণ আগের বার কিছুই ঠিক হয়নি। এরপর যখন আবারও তারা বরণ করতে যায় তখন দেখা যায় অরুণিমা আবারও অস্বাভাবিক আচরণ করা শুরু করে। সবাই বুঝতে পারে অরুণিমা এখনো ভালো হয়নি। তো এখানে দেখা যায় সে সবাইকে চোখ পাকিয়ে চলে যায় বাড়ির ভেতরে। তারপর বাড়িতে সবাই বসে আলোচনা করছিল বাবার বলার পরও কেন অরুণিমা এরকম আচরণ করছে, তার কারণটা কি। শাওন তখন এসে বলে, দাদা ভাই, বৌদি ঘরেই আছে, ভালো আছে, এখন সমস্যা নেই। তখন জয়ের মা বলে, বাবা কি আর কিছু বলেননি? জয় বলে, একটা জারে মন্ত্র পড়ে পানি দিয়েছেন আর বলেছেন এটা অরুণিমাকে নিজের হাতে নন্দিনীর ঘরে ছিটিয়ে দিতে হবে। তো তারপর তার মা বাবা বলে, তাহলে এই কাজটা করো আর একদম দেরি করো না। এরপর যদি বেশি বড় কিছু হয়ে যায় তখন কি করবে? তাই যা করার আজই করো। তো তারপরই তৈরি হয়ে আসে অরুণিমা আর জয় তাকে পানি দিয়ে বলে, এটা তুমি নন্দিনীর ঘরে ছিটিয়ে দিবে, তবে সাবধানে, পারবে তো? অরুণিমা বলে, হ্যাঁ পারবো, তুমি একদম চিন্তা করো না। কিন্তু শাওনরা যাবে না? জয় বলে, হ্যাঁ, তারাও গাড়িতে উঠছে। এরপর অরুণিমা আর বাকিরা চলে আসে নন্দিনীর বাড়ি। তবে নন্দিনীর ঘরে অরুণিমা এসেই দরজা লক করে দেয়। এটা দেখেই বাইরে থেকে সবাই বলতে থাকে দরজা খুলতে, কিন্তু অরুণিমার ভেতরে থাকা নন্দিনী বলে, না, আমি দরজা খুলবো না। কি ভেবেছিলি তোরা আমাকে এখান থেকে বিদায় করবি? কিন্তু আমি কোথাও যাব না, এখানেই থাকবো। যা আমি পাইনি তা আমি কাউকে পেতেও দিব না। আমি তোকে আর অরুণিমাকে কিছুতেই সুখে সংসার করতে দিব না। বাইরে থেকে তো জয়ের জান বেরিয়ে যাচ্ছিল, কারণ সে যে অরুণিমাকে অনেক বেশি ভালোবাসে। তাই সে বারবার বলছিল, প্লিজ নন্দু, এরকম করিস না, প্লিজ ওকে ছেড়ে দে। তখন নন্দিনী বলে, এই ঘরেই আমি মারা গিয়েছিলাম,
তাই আজ আবারও আমি মরব, তবে তোর অরুণিমাকে নিয়ে মরব। এরপর দেখা যায় অরুণিমার ভেতরে যেহেতু নন্দিনী ছিল, তাই সে তার গায়ে কেরোসিন ঢালতে থাকে। আর সে যখনই গায়ে আগুন দিবে সেই সময় জয় দরজা ভেঙে ভেতরে চলে আসে। সাথে সাথে আগুন নিভিয়ে নন্দিনীকে কেঁদে কেঁদে বলে, কি হয়েছে তোর? কেন আমাকে এত কষ্ট দিতে চাইছিস তুই? কেন এত শাস্তি দিচ্ছিস আমাকে? এত কিসের অভিমান তোর আমার প্রতি? সেদিনও না বুঝে অভিমান করে চলে গিয়েছিলি, আজও একই কাজ করতে যাচ্ছিস? তুই জানিস আমার কাছে একমাত্র তুই সবচেয়ে ভালো বন্ধু ছিলি। আমি যার কাছে আমার জীবনের সব ভালো খারাপ শেয়ার করতাম, কিন্তু তুই আমাকে একা রেখে চলে গিয়েছিলি যখন তোকে আমার খুব বেশি প্রয়োজন ছিল। হিসেবে তো আমার অভিমান করে থাকার কথা, কিন্তু তুই তো সব সময় আমার উল্টোটা করবি, তাই আজও তুই অভিমান করে আছিস। আমি সত্যিই বুঝতে পারিনি নন্দিনী যে তুই আমাকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলি। আমি তো তোকে বন্ধুর চোখেই দেখতাম। নন্দিনী তখন বলে, আমি তো তোকে বলেছিলাম, তুই বুঝতে পারিসনি। জয় বলে, দেখ তখন তো অনেক দেরি হয়ে গিয়েছিল, আমি পারিনি সেদিন তোর ভালোবাসায় সাড়া দিতে। তবে আমি আজ তোর ভালোবাসার স্বীকৃতি দিচ্ছি। এই জন্মে না হয় আমার স্ত্রী হয়ে অরুণিমাই থাক, কিন্তু যদি আমাদের বন্ধুত্ব সত্যি হয়ে থাকে আর যদি পুনর্জন্ম সত্যি হয়ে থাকে, তাহলে সেই জন্মে আমি তোর হয়েই থাকবো। কিন্তু প্লিজ তুই অরুণিমাকে কিছু করিস না, প্লিজ নন্দিনী, আমি কথা দিচ্ছি এর পরের জন্মে আমি তোর হয়েই আসব, শুধু তোর। তুই তো বলিস আমার জন্য সব করতে পারবি, তাহলে আমাদের ছেড়ে দে না এই জন্মের জন্য। তো এরপরই দেখা যায় আসলে দূর থেকে তো নন্দিনী সব দেখছে। সে তো এতক্ষণ ছিলই না অরুণিমার শরীরে, এই সবই ছিল আসলে অরুণিমার নাটক। এখন কেন সে নাটক করেছে তা তো আমরা একটু পরেই দেখব। তো এরপরই নন্দিনী যে তাদের জীবন থেকে চলে গিয়েছে তার প্রমাণ হিসেবে সেখানকার একটা কাজ ভেঙে যায়। এরপর জয় অরুণিমাকে জড়িয়ে ধরে। তখন অরুণিমা বলে, আমি কথা রেখেছি নন্দিনী। এটা শুনেই জয় জিজ্ঞেস করে, মানে কি বলতে চাচ্ছ? এরপরই অরুণিমা বলে, তার আর নন্দিনীর মধ্যে সেদিন কি কথা হয়েছিল। তো আমরা এখন সেই রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে নন্দিনী আসে অরুণিমার কাছে। অরুণিমা বলে, তুমি এখানে কেন এসেছো? নন্দিনী উত্তর দেয়, মারতে, তোমাকে মারতে। তখন অরুণিমা বলে, কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন আমাদের জীবন তুমি এভাবে তছনছ করতে চাইছো? নন্দিনী বলে, কারণ জয় আমার ছিল, আমার ভালোবাসা, আমার সবকিছু, আর তুমি তাকে আমার থেকে কেড়ে নিয়েছো, তাই আমি এটা হতে দিব না। অরুণিমা তখন বলে, না, জয় কখনো তোমার ছিলই না। তোমরা দুইজন তো শুধুমাত্র ভালো বন্ধু ছিলে, যাকে বলে বেস্ট ফ্রেন্ড। নন্দিনী বলে, না, বেস্ট ফ্রেন্ড না, আমি জয়কে ভালোবাসি, আর এটা কেউ বদলাতে পারবে না। তুমি কি চাইছো? তুমি আমার জয়কে কেড়ে নিয়ে সুখে সংসার করবে, কিন্তু আমি সেটা কখনোই হতে দিব না। তখন অরুণিমা বলে, কেন? আমার কি দোষ এখানে? দেখো নন্দিনী, তুমি আর জয় এক সময় খুব ভালো বন্ধু ছিলে, আর তুমি জয়কে ভালোবাসলেও জয় কিন্তু তোমাকে বন্ধু হিসেবেই দেখতো। আর এখন কি নিজের এই বন্ধুর কষ্টের কারণটাও তুমি হতে চাও? একসময় যাকে নিয়ে তুমি সারা জীবন সুখে থাকার স্বপ্ন দেখেছো, তাকেই কি সারা জীবনের জন্য দুঃখ দিতে চাও? তোমাকে সে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছে, সে তো সেই কষ্ট এখনো কাটিয়ে উঠতে পারছে না। তাহলে এখন আমিও মারা গেলে কি নিয়ে বাঁচবে সে? তুমি আমাকে মারতে গিয়ে নিজেরই প্রাণপ্রিয় বন্ধুর যে ক্ষতি করছো, সেটা কি বুঝতে পারছো না নন্দিনী? এরপর তুমি কি সহ্য করতে পারবে তোমার বন্ধুর কষ্ট? আর তোমার জয়ের প্রতি ভালোবাসা কিন্তু আমি বিয়ের আগে জানতাম না। আমি আগে জানলে কখনো বিয়ে পর্যন্ত আসতামই না। জয় তোমাকে সবসময় বন্ধু ভাবলেও তুমি জয়কে ভালোবেসে ফেলেছিলে। নন্দিনী, সব ভালোবাসা কিন্তু সব সময় পূর্ণতা পায় না, এটা তো ভাগ্য, তাই না বলো? তবে আমি তোমাকে বলছি, যদি ভগবান বলে কিছু থাকে তাহলে পরজন্মে তুমি জয়কে পাবে। এবার তুমি বলো, তোমার মুক্তির জন্য আমাকে কি করতে হবে? নন্দিনী তখন বলে, আমার ভালোবাসার স্বীকৃতি চাই। সত্যি বোকা মেয়েটা, আজও সে তার না পাওয়া ভালোবাসার শুধু একটু স্বীকৃতি চাইছে। সেই রাতে তখন অরুণিমাও তাকে কথা দেয় যে সে তাকে স্বীকৃতি দেওয়াবে, তবে এরপর নন্দিনীকে এখান থেকে আর তাদের জীবন থেকে চলে যেতে হবে। তো তার কথা মতো নন্দিনীও চলে যায় তার ভালোবাসার স্বীকৃতি নিয়ে। তো এখানে অরুণিমা বলে, বাবার কাছে যাওয়ার পর থেকে যা যা হয়েছে সেই সবই ছিল আমার অভিনয়, নন্দিনীর ভালোবাসার স্বীকৃতি দেওয়ানোর জন্য। আমি কথা রেখেছি নন্দিনীর। নন্দিনী আমাদের মাঝেই ছিল, তবে এবার সে তোমার কাছে এই সব কথাগুলো শুনে বরাবরের মতোই চলে গিয়েছে। তার ভালোবাসার স্বীকৃতি পাওয়া হয়ে গিয়েছে।
কারণ তুমি তাকে বলেছ পরের জন্মে তুমি তারই হবে। এটাই তার জন্য অনেক কিছু ছিল। তো এরপর জয়কে অরুণিমা বলে, আমি এই জন্মের জন্য তোমার ভালোবাসা সবটাই আমার জয়। কিন্তু সত্যি বলছি, ওই মেয়েটা তোমাকে অনেক বেশি ভালোবাসতো। তবে ওই যে সব ভালোবাসা তো আর সবাই পায় না। যাই হোক, এই সব কিছুর পর তাদের জীবনটাও এখন স্বাভাবিক হয়ে ওঠে। তবে নন্দিনীর স্মৃতি তাদের কাছে সারা জীবনের জন্য থেকে যাবে। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তো এই নন্দিনীর ভালোবাসার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর এই সম্পূর্ণ সিরিজটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে। সিরিজটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন করে নিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।